শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি নাজমুল হুদা, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, কুমলী নামদার উচ্চ বিদ্যালয়, করটিয়া, টাঙ্গাইল সদর। তোমাদের সাথে এই করোনাকালীন সময়ে যে স্কুল বন্ধ থাকায় তোমাদের সাথে অনলাইনে আমার বেশ কয়েকটি ক্লাস আলোচনা হয়েছে ক্লাস নিয়ে। তো নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে আমি পূর্ববর্তী ক্লাসগুলো নিয়েছি। তো আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর ক্লাস নিব আমি। অষ্টম শ্রেণী আজকে হচ্ছে কি প্রথম ক্লাস আমার। তো অষ্টম শ্রেণীর আজকে বিজ্ঞান বিষয়ে ক্লাস নিব। অধ্যায় হচ্ছে সপ্তম, আর অধ্যায়ের শিরোনাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তো শুরুতে আমি চলে যাই কোন কোন টপিক বা কোন কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়গুলো। মহাকর্ষ কি? নিউটনের মহাকর্ষ সূত্র। অভিকর্ষ বল কি? অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণের মান স্থান ভেদে পরিবর্তনশীল। উক্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতে আমি চলে যাই মহাকর্ষ কি। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটাই হচ্ছে মহাকর্ষণ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ডাস্টার এবং মার্কার পরস্পরকে কি করতেছে? আকর্ষণ করতেছে। এই ডাস্টার এবং মার্কার যে বল দ্বারা একে অপরকে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলের মানটাই হচ্ছে মহাকর্ষণ। আর এই মহাকর্ষ বলটা আমরা অনুভব করতে পারতেছি না কেন বা বুঝতে পারতেছি না কেন, সেটা হচ্ছে বলের মানটা খুবই নগণ্য। এর জন্য আমরা এটাকে অনুভব করতে পারতেছি না। তো এরপর চলে যাই আমরা মহাকর্ষ কি সেটা সম্পর্কে জানলাম। তাহলে আমরা এরপর চলে যাই মহাকর্ষ আবিষ্কার। কিভাবে মহাকর্ষ বল আবিষ্কার হয়েছে? তো মহাকর্ষ আবিষ্কারের ক্ষেত্রে একটা ইতিহাস আছে। মহাকর্ষ বলটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী নিউটন। একদিন নিউটন আপেল গাছের নিচে বসে ধ্যান করছিল। তো হুট করে একটা পাকা আপেল মাটিতে পড়ে। মাটিতে পড়ার সাথে সাথে নিউটন তখন ওটাকে নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। আপেলটা তো উপরের দিকেও যেতে পারতো, কেন নিচের দিকে আসলো? এ নিয়ে সে চিন্তা ভাবনা শুরু করে। তো সে চিন্তা করে যে না, অবশ্যই কোনো একটা কেউ এটাকে তার নিচের দিকে টানতেছে। তো এই চিন্তা ভাবনা থেকে সে পরবর্তীতে মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করে। সেই মহাকর্ষ সূত্রটি হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তু কণা দ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমরা চলে যাই নিউটনের মহাকর্ষ বলটা সূত্রটা আমি আবারও বলছি যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তু কণা দ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তো আমরা প্রতিপাদনে চলে যাই। তাহলে সূত্রটি ধরি আমরা m1 ভর বিশিষ্ট একটা বস্তু এবং m2 ভর বিশিষ্ট একটা বস্তু। আমরা যেরকম বলছিলাম যে মার্কার এবং ডাস্টার, ওরকম m1 সাপোজ আমরা ধরলাম মার্কার আর m2 হচ্ছে ডাস্টার। তাহলে m1 এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এখন মহাকর্ষ সূত্র অনুযায়ী, মানে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই m1 এবং m2 পরস্পরকে একটা বলে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটার মান যদি F হয় এবং m1 m2 বস্তুটার যদি মধ্যবর্তী দূরত্ব d হয়, তবে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী F এর মান হবে F সমানুপাতিক হচ্ছে m1 গুণন m2। কারণ মহাকর্ষ সূত্রে প্রথমে বলছিল যে মহাকর্ষ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক। এখানে ভর m1 m2, তাহলে এর মধ্যে যেহেতু আকর্ষণ হচ্ছে সেহেতু এই বলের মানটা হচ্ছে বলের মান F সমানুপাতিক হচ্ছে m1 গুণন m2। এরপরের টার্মে বলছে যে মহাকর্ষ বলের মান F সমানুপাতিক হচ্ছে কি বস্তু কণা দুটি যে দূরত্বে আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা হচ্ছে m1 এবং m2 দূরত্ব হচ্ছে d, আর এই ডিটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। বর্গ মানে কি আমার কি করতে হবে? স্কয়ার করতে হবে। তাহলে আর ব্যস্তানুপাতিক করলে আমার 1 বাই ওইটা, তাহলে হচ্ছে F সমানুপাতিক হচ্ছে 1 বাই d স্কয়ার। এখন
এই সমীকরণ এবং এখানে দুইটা সমীকরণ আছে। এই দুটো সমীকরণ থেকে আমরা একত্রীকরণ করে লিখতে পারি, যেহেতু উভয় পক্ষের আমার লেফট সাইডে হচ্ছে f আছে, সেহেতু আমি কি করে লিখতে পারি f ভেরিয়েন্স হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার লিখতে পারি, যেহেতু 1/d স্কয়ার আছে সেহেতু এটা হচ্ছে 1/d স্কয়ার m1 এবং m2 নিচে দেওয়া হয়েছে। তাহলে আমরা চলে যাই এখন, আমরা জানি যে সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে বা তুলে দিলে সেখানে আমার কি করা বসে, একটা ধ্রুবক বসে। এই ক্ষেত্রে ধ্রুবকটা হবে মহাকর্ষীয় ধ্রুবক g। m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে আমরা হচ্ছে একটা সমীকরণ পেয়ে গেলাম বা মহাকর্ষীয় বলের মান পেয়ে গেলাম হচ্ছে g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন দেখো, যদি আমার এখানে m1 এবং m2 না হয়ে এটা যদি হয় 10 কেজি ভর আর এটা যদি হয় 5 কেজি ভর, তাহলে এই ক্ষেত্রে আমার যদি মধ্যবর্তী দূরত্ব যদি হয় সাপোজ হচ্ছে 2 মিটার, তাহলে আমি খুব সহজে এই সমীকরণ ব্যবহার করে তোমার f এর মান নির্ণয় করতে পারবো। আর g এর মান হচ্ছে সেটা নির্দিষ্ট একটা ধ্রুবক মান। তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে খুব সহজেই f এর মান বা এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করতে পারতেছি। এরপরে চলে যাই, তাহলে আমরা হচ্ছে মহাকর্ষীয় সূত্র সম্পর্কে জানলাম। এরপরে চলে যাই, তাহলে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র সম্পর্কে জানলাম। এরপরে আমরা চলে যাই অভিকর্ষ বল। অভিকর্ষ বল অনেকটা মহাকর্ষ বলের মতোই, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আগে আমার ছিল কি, যে কোনো দুইটি বস্তু মহাকর্ষে বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু ছিল, কিন্তু এখন হচ্ছে এই দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু মহাবিশ্বের যে কোনো বস্তু এবং অপর বস্তুটি যদি পৃথিবী হয়, তবে পৃথিবী এবং অপর বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষের সঙ্গে আমরা দিব কি, যে পৃথিবী এবং মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ ত্বরণটা কি? তাহলে এই অভিকর্ষ বল কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, তাহলে কি সেটা নির্দ্বিধায় অভিকর্ষ বলের প্রভাবে তাহলে নিচের দিকে পড়ে যায়। তার মানে কি পৃথিবী তার কেন্দ্রের দিকে ওই বস্তুটাকে টানে। তাহলে কোনো বস্তুর যদি অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধি পেতে থাকে, তবে সেই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো? অভিকর্ষীয় ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ করবো কি, কোনো বস্তুর অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে ছোট g দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা চলে যাই, অভিকর্ষ ত্বরণের মান স্থান ভেদে পরিবর্তন হয়। এই অভিকর্ষ ত্বরণের মান আমরা হচ্ছে একটি কনস্ট্যান্ট মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই মানটা হচ্ছে পৃথিবীর স্থান ভেদে পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? তাহলে এই পরের প্রশ্নটা অভিকর্ষ ত্বরণের মান স্থান ভেদে পরিবর্তনশীল। তাহলে কেন পরিবর্তন হয় সেটা আমরা জানি আগে। আমরা যেহেতু জানি যে পৃথিবী সুষম গোলাকার নয়, গোলাকার জানি কিন্তু সুষম গোলাকার নয়। তাহলে পৃথিবী হচ্ছে যেহেতু সুষম গোলাকার নয়, সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে এর সকল স্থানের দূরত্ব সমান নয়। পৃথিবীর কেন্দ্র থেকে যেহেতু সকল স্থানের দূরত্ব সমান না, সেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে উক্ত স্থানের হচ্ছে জি এর মানও পরিবর্তন হবে। আমরা যদি মেরু অঞ্চলে চলে যাই, তাহলে মেরু অঞ্চলে দেখা যাবে যে কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কি কম বিষুবীয় অঞ্চলের তুলনায়। কেন্দ্র থেকে মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ কম, সেহেতু এখানে হচ্ছে কি আকর্ষণ বলটা বেশি হবে। এক্ষেত্রে আমরা চৌম্বকের ক্ষেত্রে কল্পনা করতে পারি যে যদি একটা চৌম্বককে আমরা লোহার কাছে নিই, যত কাছে নিব আকর্ষণ বলটা তত বেশি হবে। তো এক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রেও তাই, যদি আমরা মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধ কম, সেহেতু মেরু অঞ্চলে হচ্ছে কি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলটা বেশি। তার মানে হচ্ছে কি মেরু অঞ্চলে জি এর মান বেশি। আবার মেরু অঞ্চল থেকে যখনই আমরা বিষুবীয় অঞ্চলে যাব, তখন বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বাড়তে থাকবে। পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু বাড়তে থাকবে, ওইরকম আমরা হচ্ছে কি চৌম্বক আর লোহার মধ্যে যদি দূরত্ব বাড়িয়ে দিই, তাহলে আকর্ষণটা কমে যাবে। সেইম ভাবে হচ্ছে কেন্দ্র এবং হচ্ছে কি পৃথিবীর
কেন্দ্রের থেকে আকর্ষণ বলটা হচ্ছে কি আস্তে আস্তে কমে যাবে ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে। তো তাহলে জি এর মানও হচ্ছে কি হবে সেখানে কমে যাবে। তাহলে আমরা বললাম যে মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম এর জন্য হচ্ছে জি এর মান বেশি, আর বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি এর জন্য হচ্ছে জি এর মান কম। তো ধন্যবাদ সবাইকে, নেক্সটে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরেই থাকবে এবং অনলাইনে ক্লাসগুলো দেখবে। ধন্যবাদ।